নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা পলিটি থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ করব। আর এমসিকিউ সলভ করার সাথে সাথে আমরা কিছু ইম্পর্টেন্ট আর্টিকেলস ও অ্যামেন্ডমেন্টসও ডিসকাস করব। সো ক্লাসটা একটু মন দিয়ে দেখবে, কারণ অনেকগুলো আর্টিকেল নাম্বারস আর অ্যামেন্ডমেন্ট ইয়ার্সগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করা হবে। সো কনফিউজড হয়ে যেও না, একটু অ্যাটেনশন পে করবে, সবকিছু ইজিলি বুঝতে পারবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে জানিয়ে দিই যে এর আগে আমরা ক্লার্কশিপের সমস্ত পিওয়াইকিউ সলভ করেছি, মিসলেনিয়াসেরও সমস্ত পিওয়াইকিউ সলভ করেছি। যদি তুমি এখনো সেই ভিডিওগুলো দেখোনি তো দেখে নেবে, এই ভিডিও ডিসক্রিপশনসে লিঙ্কগুলো পেয়ে যাবে। আর তোমাদের মধ্যে যারা এখনো স্টাডি উইথ সুদীপ চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস ও নিউ জব আপডেটসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আমরা আমাদের প্রথম প্রশ্ন। ভারতীয় সংবিধানের 368 অনুচ্ছেদ ড্যাশের সাথে সম্পর্কিত। তো প্রশ্ন জিজ্ঞেস করছে 368 অনুচ্ছেদ বা 368 আর্টিকেল কার সঙ্গে সম্পর্কিত। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সংশোধন পদ্ধতি বা অ্যামেন্ডমেন্টের সঙ্গে এটা যুক্ত আছে। ঠিক আছে, আর অ্যামেন্ডমেন্ট ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক নম্বর পার্টে পড়ে? তো সেটা পার্ট 20-তে পড়ে। ঠিক আছে, পার্ট 20 আর আর্টিকেল 368। তুমি দেখতে পাচ্ছ যে এখানে আমি কোশ্চেন্স ইংলিশ আর বাংলা দুটো ভাষাতে রেখেছি, কারণ তোমাদের মধ্যে অনেকেই আছো যারা বাংলাতে খুব একটা কমফর্ট নাও, তো তার জন্যই আমি দুটো ল্যাঙ্গুয়েজেই কোশ্চেন্সকে রেখেছি। তোমাদের যদি কোথাও অসুবিধা হয়, কোথাও আমি ইংলিশটা যদি না পড়ি, তাহলে তুমি ভিডিওটাকে পজ করে তুমি কোশ্চেনটাকে একটু পড়ে নেবে। ঠিক আছে, আর অপশানগুলো তো আমি ইংলিশ বাংলা দুটোতে বলে দিচ্ছি, তো তোমাদের অতটা সমস্যা হবে না। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। 73তম সাংবিধানিক সংশোধনী আইন ড্যাশের সাথে যুক্ত। 73তম সাংবিধানিক সংশোধনীয় আইন কার সাথে যুক্ত আছে, এটাই জিজ্ঞেস করেছে প্রশ্নে। আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পঞ্চায়েত রাজ। ঠিক আছে, 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পঞ্চায়েত রাজের সঙ্গে যুক্ত আছে। আর এটা কোন বছর পাশ করা হয়েছে বা কোন বছর এটা এসেছে, ইফেক্টে এসেছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে 24 এপ্রিল 1993, রাইট, 24 এপ্রিল 1993। আর এর পাশাপাশি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে পঞ্চায়েত কত নম্বর পার্টে আছে কনস্টিটিউশনের? তো সেটা হয়ে যাবে 9 নম্বর পার্টে আছে। ঠিক আছে, আর পঞ্চায়েতের সঙ্গে কিন্তু যুক্ত আছে আরেকটা লোকাল বডি, যেটা মিউনিসিপ্যালিটি, রাইট। তো মিউনিসিপ্যালিটি কবে পাশ করা হয়েছিল সেই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা? তো সেটা 6 জুন 1993 পাশ করা হয়েছিল, মানে 6 জুন 1993-তে। আর সেটা কিন্তু 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, জাস্ট এর পরের অ্যামেন্ডমেন্টটাই সেটা আছে। ঠিক আছে, আর পার্ট যদি জিজ্ঞেস করো তো সেটা হয়ে যাবে 9A, পার্ট 9A। এর রিলেটেড যা যা প্রশ্ন পসিবিলিটিস ছিল সেই সবকটাই তোমাদেরকে বলে দিলাম। নেক্সট দেখবো আমরা, ভারতীয় সংশোধন গঠিত হয়। তো প্রশ্ন জিজ্ঞেস করছে যে ইন্ডিয়ান পার্লামেন্ট কাকে কাকে নিয়ে ফর্ম হয়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাষ্ট্রপতি এবং উভয় কক্ষ, মানে প্রেসিডেন্ট অ্যান্ড বোথ হাউসেস। প্রথমটা হচ্ছে লোকসভা, সেকেন্ড হচ্ছে রাজ্যসভা, আর প্রেসিডেন্ট। এই তিনজনকে নিয়ে আমাদের ইন্ডিয়ান পার্লামেন্ট গঠিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, লোকসভায় নকশালবাদী কার্যকলাপে বিষয়টি উত্থাপনের জন্য নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত হাতিয়ার? Which of the following is the most appropriate tool for raising the issue of Naxalite activities in the Lok Sabha? দেখো, প্রশ্নটাকে সলভ করার আগে একটু প্রশ্নটাকে বুঝে নিই আগে, যে কোন রেসপেক্টে প্রশ্নটা আমাদেরকে জিজ্ঞেস করছে। তো তাহলে এরকম যদি নেক্সট কখনো প্রশ্নটাকে একটু ঘুরিয়েও দেয়, কথা ল্যাঙ্গুয়েজটাকে যদি একটু চেঞ্জও করে দেয়, তাও তুমি সলভ করতে পারবে। অ্যাকচুয়ালি কি হয়, দেশে পার্লামেন্টে আমাদের 3টে সেশন চলে, তোমরা জানো এটা। একটা হচ্ছে মনসুন সেশন, একটা হচ্ছে উইন্টার সেশন, আর তারপরে হচ্ছে বাজেট সেশন, রাইট। তো এই সব সেশন চলাকালীন তোমাকে যদি তোমার কোনো কথা রাখতে হয় পার্লামেন্টে, তোমাকে ইন দ্য সেন্স আমি মেম্বার্সদের কথা বলছি এখানে, এমপিদের কথা বলছি এখানে। তো লোকসভাতে যদি এমপি অফ লোকসভাদের কোনো যদি কথা রাখতে হয় মিনিস্টারদের কাছে, তো অবভিয়াসলি কোনো না কোনো একটা প্রসিডিং ডিভাইসের মাধ্যমেই তোমাকে যেতে হবে। প্রসিডিং ডিভাইস সেই সব পদ্ধতিকে বলে যেগুলোকে ফলো করে তুমি পার্লামেন্টে নিজের কথা রাখতে পারবে। পার্লামেন্ট মানে আমি এখানে লোকসভার ইন্ডিকেট করছি, ওকে। তো কি কি ডিভাইসেস হয় তার মধ্যে কটার নাম তুমি জানো, যেমন হচ্ছে কোশ্চেন আর, জিরো আর, এসব তুমি শুনেছো, এসব কি জিনিস হয় তুমি জানো, রাইট। আর আরেকটা হয়, সেটাকে বলি আমরা মোশন।
মোশনসের আন্ডারে অনেকগুলো মোশনস হতে পারে, যেমন হচ্ছে ক্লোজার মোশন হতে পারে, অ্যাডজার্নমেন্ট মোশন হতে পারে, নো কনফিডেন্স মোশন হতে পারে, কিংবা কলিং অ্যাটেনশন মোশন হতে পারে, যেটা তোমাদের অপশন নাম্বার 1-এ রয়েছে। রাইট, এ দেখো আমি এখানে যা যা বলছি সেই সমস্তই কিন্তু আমরা, যেমন কনস্টিটিউশনের আমাদের ক্লাস চলছে, সেই ক্লাসে আমি ডিসকাস করব ডিটেলে। আপাতত জাস্ট এই কোশ্চেনটাকে বোঝার জন্যে তোমাদেরকে এইটুকুটা একটু বলতে হলো, ঠিক আছে? এইগুলোর মধ্যে আমরা এখানে শুধুমাত্র কলিং অ্যাটেনশন মোশনটাকে একটু জানবো, একটু বোঝার চেষ্টা করব। তো কলিং অ্যাটেনশন মোশন এমন একটা সময় যখন একটা মেম্বার স্পিকারের কাছে আগে পারমিশন নিয়ে নেয়, সেই প্রায়ার পারমিশন নেওয়ার পরে সে মিনিস্টারকে সেই বিষয়টার ব্যাপারে বলে, যেটা কিনা খুব আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্ট একটা ম্যাটার। সেই ম্যাটারের বিষয়ে তাকে বিস্তারে জানানো হয়, আর জানাবার সাথে সাথেই সে এক্সপেক্ট করে যে মন্ত্রী এই সিচুয়েশনের উপরে কিছু কমেন্ট করবে আর বা কিছু প্রমিসেস করবে, ঠিক আছে? সেটাকে বলা হয় কলিং অ্যাটেনশন মোশন। কারণটা হচ্ছে যে সে মেম্বারটা মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করতে চায় কোনো একটা ইম্পর্টেন্ট টপিকের উপরে বা ইম্পর্টেন্ট ইনসিডেন্টের উপরে। ক্লিয়ার এইটুকুটা? এরকম অনেকগুলো মোশন হয়, যেমন প্রিভিলেজ মোশন, সেন্সার মোশন, এরকম অনেকগুলো তোমরা শুনেছো, তোমাদের মধ্যে অনেকেই এগুলো ডিটেলে জানো। আর যারা জানো না তাদেরকে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আমরা কনস্টিটিউশনের যে ক্লাস করব সবকটা খুব ইজি ওয়েতে ওয়ান লাইনার হিসেবে বুঝে নেব, কোনো সমস্যা হবে না তাতে। তাহলে একটু কোশ্চেনে এবার একটু দেখা যাক, যে এখানে বলেছি যে নকশালবাদী বা নক্সালাইট অ্যাক্টিভিটিস হচ্ছে, আর সেটার বিষয়ে আমাকে মন্ত্রীকে জানাতে হবে। তো আমরা কোন টুলটা ব্যবহার করব, কোন টুলটা ব্যবহার করে নিজের কথাটাকে রাখবো, এটাই জিজ্ঞেস করেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কলিং অ্যাটেনশন মোশন। এটার মাধ্যমেই আমরা আমাদের কথাকে রাখতে পারবো সরকারের সামনে বা সেই মিনিস্টারের সামনে। এখানে দেখো সেন্সার মোশনও রয়েছে, এই সব কিছু আমরা পরে জানবো, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখবো আমরা, রাজ্যসভার চেয়ারম্যান কে? খুব ইজি প্রশ্ন এটা, অনেকবার তোমরা সলভ করেছো। তো রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। এখানে একটা বেশ জানার বিষয় আছে যে উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট কিন্তু রাজ্যসভার মেম্বার নন। অনেক সময় কিন্তু প্রশ্নটা এমনভাবেও দেয় যে নিম্নগুলির মধ্যে কে সেই হাউসের মেম্বার নন অথচ সেখানকার এক্স অফিসিও চেয়ারম্যান, এইভাবেও কিন্তু প্রশ্নটা ফর্ম করা হয়, ঠিক আছে? তো অবভিয়াসলি ভাইস প্রেসিডেন্ট রাজ্যসভার মেম্বার নন, অথচ সে ওখানকার কিন্তু চেয়ারম্যান আছে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব আমরা, রাজ্যসভায় সর্বাধিক কত সময়ের জন্য লোকসভা কর্তৃক বিবেচনার জন্য পাঠানো অর্থ বিল বিলম্বিত করতে পারে? তো প্রশ্ন জিজ্ঞেস করছে যে ম্যাক্সিমাম কতটা টাইমের জন্য রাজ্যসভা মানি বিলকে হোল্ডে রাখতে পারে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 14 দিনের জন্য। 14 দিনের উপরে কিন্তু মানি বিলকে রাজ্যসভা আটকে রাখতে পারে না। 14 দিনের পরেও যদি রাজ্যসভা সেটাকে আটকে রাখে তাহলে কিন্তু সেটা আর ভ্যালিড থাকে না। লোকসভা কিন্তু যা তারা ডিসাইড করেছে, সেই মানি বিলে যা লেখা আছে সেটাকেই তারা পাশ মেনে নেয়, ঠিক আছে? অন্য কোনো বিলের ক্ষেত্রে কিন্তু সেটা 1 মাসও হতে পারে, বাট মানি বিল একটা ইম্পর্টেন্ট বিল, তার জন্যে এই মানি বিলের ক্ষেত্রে বেশি পাওয়ার, বেশি অথরিটি লোকসভার কাছে আছে, রাজ্যসভার কাছে নেই, ঠিক আছে? এখানে একটা ইজি প্রশ্ন ফর্ম করে তোমাকে দিতে পারে মানি বিল রিলেটেড, যেটা হচ্ছে যে মানি বিল কত নম্বর আর্টিকেলে আছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে মানি বিল 110 নম্বর আর্টিকেলে আছে, ঠিক আছে? আচ্ছা, এর পাশাপাশি আরেকটা তোমাকে একটু বলে দিই যে বাজেট কত নম্বর আর্টিকেলে লেখা আছে, এটাও কিন্তু জিজ্ঞেস করে, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে যে বাজেট অ্যাকচুয়ালি আমাদের কনস্টিটিউশনে কোথাও এই টার্মটা উল্লেখ নেই, বাজেট টার্মটা। তাও কিন্তু প্রশ্নে তোমাকে বাজেট লিখেই দেবে, আর সে সঠিক উত্তর করতে হবে 112 নম্বর আর্টিকেলে আমাদের বাজেটের ব্যাপারে লেখা আছে, কিন্তু বাজেট টার্মটা লেখা নেই, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলে সেটা উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব আমরা, রাজ্য অনুযায়ী লোকসভার আসন বন্টন 1971 সালের আদমশুমারির উপর ভিত্তি করে হয়। কোন বছর পর্যন্ত এটি অক্ষত থাকে? যাদের দেখো এই বিষয়ে নলেজ আছে তারা ইজিলি এর অ্যান্সারটা করতে পারবে, কিন্তু যাদের নেই তাদের জন্য আমি আগে একটু ছোট্ট এই প্রশ্নের পেছনে কি ঘটেছে সেটা একটু আগে জানিয়ে দিই, তাহলে ইজি হবে প্রশ্নটাকে বুঝতে। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমাদের সংবিধানের 82 নম্বর আর্টিকেল 82-তে লেখা আছে যে প্রত্যেকটা সেন্সাসের পরে, সেন্সাস তো বুঝছোই, জনসংখ্যা যে গণনা করা হয়,
তো সেই জনগণনার পরে বা সেন্সাসের পরে লোকসভার সিটকে সেই অনুসারে অ্যাডজাস্ট করতে হবে, কারণ 10 লাখ জনসংখ্যারকে একটা এমপি রিপ্রেজেন্ট করতে পারবে লোকসভাতে। ঠিক আছে, তো ধরে নাও আজকে কোনো শহরের সংখ্যা 7 লাখ আছে, ধরে নাও একটা ছোট্ট একটা কোনো শহর আছে, তার জনসংখ্যা হচ্ছে 7 লাখ। তো সেখানে অবভিয়াসলি কনস্টিটিউয়েন্সি নেই, সেখানে কেউ দাঁড়াবে না এই লোকসভা ইলেকশনের জন্য। কিন্তু দেখা গেল যে নেক্সট 5 ইয়ার্সে সেখানকার জনসংখ্যা এবার ডবল হয়ে গিয়ে 14 লাখ বা 15 লাখ হয়ে গেছে। তাহলে নেক্সট 5 বছরের ইলেকশনে তাকে একটা সিট দেওয়া উচিত, রাইট? এটা যদি প্রত্যেকটা সেন্সাসের পরে করা হয় তাহলে কিন্তু লোকসভাতে অত লোককে বসতে দেওয়ার সিট থাকবে না, রাইট? তো এইটাই যদি করা হয় তাহলে দেখা যাবে যে লোকসভাতে সিট বাড়াতে হবে। তো তার জন্য সেটাকে ফ্রিজ করতে হলো আমাদেরকে, আর সেটাকে ফ্রিজ করার জন্য অবভিয়াসলি আমাদেরকে কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট করতে হয়েছে। আর সেই অ্যামেন্ডমেন্টটা একবার করেনি, সেই অ্যামেন্ডমেন্টটা দুবার হয়েছিল। ঠিক আছে, তো লাস্ট অ্যামেন্ডমেন্টটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট আছে, যেটা 84th অ্যামেন্ডমেন্ট আছে, যেটা 2001-এ হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে 2026 পর্যন্ত কিন্তু লোকসভার সিট সংখ্যা বাড়ানো হবে না, আর তারপরে যখন ইলেকশন হবে, যখন বাড়ানো হবে, তখন কিন্তু 1991-এর সেন্সাস অনুযায়ী বাড়ানো হবে। ক্লিয়ার এইটুকুটা? আর এটাকেই মাথায় রেখে কিন্তু আমাদের নতুন কনস্টিটিউশন বিল্ডিংটাকেও বানানো হয়েছে। ঠিক আছে, এমনি এমনি বর্তমান সরকার সেটাকে বানায়নি, তার বানানোর পেছনে এটাই একটা স্টোরি আছে, কারণ পুরনো বিল্ডিংয়ে আর অতগুলো সিট নেই যে আমরা সেই পপুলেশনের রিপ্রেজেন্টেটিভকে আমরা সেখানে স্থান দিতে পারবো। তাহলে এই ডিসকাশনের মাধ্যমেই তুমি এই প্রশ্নের উত্তরটাও পেয়ে গেলে। কি হবে উত্তরটা? উত্তরটা হয়ে যাবে 2026। নেক্সট প্রশ্ন দেখব আমরা। সংসদে উপস্থিত একটি বিল পরে একটি আইনে পরিণত হয়। তো প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে যে পার্লামেন্টে যদি কোনো বিল প্রেজেন্ট করা হয়, সেই বিলটা কিন্তু পরে ল হয়ে যায়, তো সেটা কি করে হয়? তো সেটা খুব ইজি, সেই বিলটাকে দুটো হাউস থেকে পাস করাতে হবে, আর আলটিমেটলি প্রেসিডেন্টের অ্যাসেন্ট নিতে হবে বা প্রেসিডেন্টের সম্মতি নিতে হবে, তাহলেই সেটা আইন হয়ে যাবে। তাহলে আমাদের অপশন বি হয়ে গেল কারেক্ট উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। ভারতের সংবিধানের 21A অনুচ্ছেদে ড্যাশ এর অধিকার প্রদান করে। আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস দ্য রাইট টু, তো এটা আমাদেরকে কি প্রোভাইড করে? আর্টিকেল 21A রাইট টু এডুকেশন প্রোভাইড করে, রাইট? তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। এখানে আরেকটা প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে এটা কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আনা হয়েছে, কিংবা সেই অ্যামেন্ডমেন্টটা কোন বছরে হয়েছে। এই দুটো প্রশ্ন আসতে পারে। তো অ্যামেন্ডমেন্ট যদি জিজ্ঞেস করে তো এটা 86th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 2002-এ আর্টিকেল 21A কে ইনকর্পোরেট করা হয়েছে কনস্টিটিউশনে। ঠিক আছে, আগে এটা আমাদের ডিপিএসপিতে ছিল, মানে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস পার্টে ছিল, পার্ট 4-এ, বাট এটা পরে এটাকে পার্ট 3-তে আনা হয়েছে, ফান্ডামেন্টাল রাইটসের আন্ডারে আনা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন ডাকে। প্রশ্নে বলছে আ জয়েন্ট সেশন অফ বোথ দ্য হাউস অফ পার্লামেন্ট ইজ কল্ড। এই জয়েন্ট সেশনটা কার দ্বারা ডাকা হয়, এটাই জিজ্ঞেস করেছে প্রশ্নে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি কেন ডাকে জয়েন্ট সেশন? ধরে নাও কোনো বিল লোকসভা আনলো কিংবা কোনো বিল রাজ্যসভা আনলো, আর সেই বিলটাকে যদি পাস করাতে হয় তাহলে আমাকে অন্য হাউসকে দেখাতে হবে, মানে যদি লোকসভা আনে তাহলে রাজ্যসভাকে আমাকে দেখাতে হবে বিলটা, সেখানে পাঠাতে হবে, তাদেরকে সেই বিলটা নিয়ে ডিসকাস করার টাইমটা দিতে হবে। তো ধরে নাও যে লোকসভা বিলটাকে পাঠালো আর রাজ্যসভা সেই বিলটাকে আটকে রেখে নিল। তো এরকম করলে তো আমাদের যে প্রসিডিংস আছে পার্লামেন্টের সেটা আটকে যাবে, সেটা তো প্রসিডার করবে না, রাইট? তো এই ডেডলক জিনিসটাকে শেষ করার জন্যেই তখন রাষ্ট্রপতি কি করে, জয়েন্ট সেশন ডাকে, আর জয়েন্ট সেশনে তখন ওই বিলের অ্যাগেনস্টে বা বিলের ফরে ভোট হয়, আর তখন সেই বিলটাকে পাস বা ফেল ডিক্লেয়ার করা হয়। ঠিক আছে, এখানে কিন্তু একটু ট্রিকি কোশ্চেন্সও আসতে পারে যে এই যে জয়েন্ট সেশন হয় সেটা কোথায় হয়, সেটা কি লোকসভায় হয় নাকি সেটা রাজ্যসভাতে হয়? তো এটা কিন্তু এই দুটো সভাতেই হয় না, এটা পার্লামেন্ট, ধরে নাও যে একটা বড় সার্কেল আছে, তো সেই সার্কেলের মাঝখানে আরেকটা সার্কেল আছে, সেটাকে সেন্ট্রাল হল বলা হয়। তো এই জয়েন্ট সেশনটা কিন্তু সেন্ট্রাল হলে হয়। ঠিক আছে, পার্লামেন্টের সেন্ট্রাল হলে জয়েন্ট সেশনটা হয়। আর এর চেয়ারম্যান কে হয় এই সেশনের চেয়ারম্যান হয় লোকসভার স্পিকার। ঠিক আছে,
এই কটাই প্রশ্ন এর রিলেটেড থাকে, তো সব কটাই তোমাদের সঙ্গে এখানে ডিসকাস করা হয়ে গেল। ওকে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। আচ্ছা, নেক্সটে যাওয়ার আগে আরেকটা প্রশ্ন মনে পড়লো। প্রশ্নটা হচ্ছে যে জয়েন্ট সেশন কত নম্বর আর্টিকেলে মেনশন আছে? তো সেটা হয়ে যাবে আর্টিকেল 108। ঠিক আছে, এইটাও কিন্তু প্রশ্ন আসে 1 নম্বরের, খুব ইজি প্রশ্ন। আমি বলবো যে ক্লাস 10th পাসিংয়ের যে পরীক্ষাগুলো হয় সেইগুলো পরীক্ষাতেও এই প্রশ্নগুলো আসতে পারে, তো এটাকে ইগনোর করো না। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। প্রশ্নটা একটু বড় আছে, লেন্থ দেখে ভয় পেয়ে যেও না, অনেকগুলো ইনফরমেশন আছে এখানে। কি বলেছে প্রশ্নে, যে নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। ঠিক আছে, রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সাথে একটি মন্ত্রী পরিষদ থাকবে। ঠিক আছে, নেক্সট বলছে রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদকে এই ধরনের পরামর্শ পুনর্বিবেচনা করতে বা পরামর্শ গ্রহণ করতে অস্বীকার করতে বলতে পারেন। নেক্সট হচ্ছে কাউন্সিল কর্তৃক ভারতের রাষ্ট্রপতিকে দেওয়া পরামর্শ কোনো আদালত দ্বারা তদন্ত করা যাবে না। ওপরে প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? ঠিক আছে, ওকে, আমরা সলভের সময় একটু ইংলিশটা দেখে নিই, তাহলে দুদিক থেকে হয়ে যাবে ব্যাপারটা। তো দেখো, পয়েন্ট 1 হচ্ছে কারেক্ট একদম। আর্টিকেল 74-এ মেনশন আছে যে প্রেসিডেন্টকে হেল্প করার জন্য কাউন্সিল অফ মিনিস্টার্স থাকবে আর পিএম থাকবে বা প্রাইম মিনিস্টার থাকবে। 74-এ এটা লেখা আছে। ঠিক আছে, আর্টিকেল প্রাইম মিনিস্টার উল্লেখ অ্যাকচুয়ালি আমাদের কনস্টিটিউশনে 4টে আর্টিকেলে মেনশনড আছে, তো সেইভাবে তোমাকে জিজ্ঞেস করবে না। নেক্সট কি বলছে, নেক্সট বলছে যে প্রেসিডেন্ট মে আস্ক দ্য ক্যাবিনেট টু রিকনসিডার সাচ অ্যাডভাইস অর রেফিউজ টু অ্যাকসেপ্ট। রেফিউজ করতে পারে না প্রেসিডেন্ট, এই পয়েন্টটা ভুল হয়ে গেল। ঠিক আছে, কাউন্সিল অফ মিনিস্টার্স বা প্রাইম মিনিস্টার যাই সাজেস্ট করুক না কেন প্রেসিডেন্টকে, সেটাকে রিকনসিডার একবার তাও বলতে পারে, বাট সেটাকে রিকনসিডার করে যে আবার তারা কিছু ইমপ্রুভ না করে যদি সেটাই সাজেস্ট করে, সেটাকে কিন্তু মানতে হবে। অ্যাকচুয়ালি এখানে সাজেশনের মানে যদি আমরা রিয়েল ওয়ার্ল্ডে বা প্র্যাকটিক্যাল লাইফে আমরা বলি, তো সাজেশন মানে হচ্ছে যে ওই যে বিলগুলোর কথা। ধরে নাও কোনো একটা বিল পাস করা হলো যে চাষিদেরকে আর আমরা এমএসপি দেবো না, মিনিমাম সাপোর্টিং প্রাইস আর আমরা দেবো না। তো প্রেসিডেন্ট বললো যে না না, এটা খুব খারাপ ব্যাপার হয়ে যাবে, তো এই বিলটাকে আরেকবার কনসিডার করেন আপনারা। ওরা বললো যে হ্যাঁ আমরা করে নিয়েছি, এটা ঠিক আছে, সব ঠিক আছে, যান আপনারা সাইন করে দিন। এবার কিন্তু আর প্রেসিডেন্ট সেটাকে ফেরত করতে পারবে না। ঠিক আছে, এবার তাকে সাইনটা করতেই হবে। তো এই পয়েন্টটা ভুল হয়ে গেল, পয়েন্ট 2 ভুল, রেফিউজ করতে পারে না। ঠিক আছে, নেক্সট পয়েন্ট কি আছে, অ্যাডভাইস গিভেন বাই দ্য কাউন্সিল টু দ্য মিনিস্টার অফ ইন্ডিয়া শ্যাল নট বি ইনকোয়ার্ড ইনটু এনি কোর্ট। এই পয়েন্টটা একদম ঠিক আছে, যে যা পরামর্শ দিয়েছে কাউন্সিল অফ মিনিস্টার্স প্রেসিডেন্টকে, সেটা নিয়ে কিন্তু কোর্টে ভাই কিছু, কোনো কোর্ট ওখানে নাক গলাতে পারবে না, কোনো ইনকোয়ারি বসবে না। ঠিক আছে, তাহলে আমাদের এই পয়েন্টটাও ঠিক হয়ে গেল। 1 and 3 ইজ কারেক্ট, অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা, কেন্দ্রীয় সরকারের প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। ঠিক আছে, দেখে নিচ্ছি আমরা। দ্য ক্যাবিনেট অর ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর ফর্মড বাই দ্য প্রাইম মিনিস্টার অন দ্য অ্যাডভাইস অফ ক্যাবিনেট সেক্রেটারি। নেক্সট পয়েন্ট কি বলছে, ইচ মিনিস্ট্রি ইজ এন্ট্রাস্টেড টু আ মিনিস্টার বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অন দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার, হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন অ্যাবভ ইজ কারেক্ট। তো পয়েন্টগুলোতে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী নাকি ক্যাবিনেট সেক্রেটারির পরামর্শ নিয়ে সেই মন্ত্রী ডিপার্টমেন্ট বা মন্ত্রী পরিষদ গঠন করে। এটা একদমই ভুল। ঠিক আছে, আর নেক্সট পয়েন্ট কি বলছে, যে প্রধানমন্ত্রীর পরামর্শে প্রতিটি মন্ত্রকে দায়িত্ব ভারতের রাষ্ট্রপতি দ্বারা একজন মন্ত্রীকে দেওয়া হয়। তো পয়েন্ট 2 হয়ে যাচ্ছে একদম কারেক্ট। প্রাইম মিনিস্টারেরই অ্যাডভাইসে অন্য অন্য মিনিস্টারকে শপথ গ্রহণ করানো হয় প্রেসিডেন্টের দ্বারা। ঠিক আছে, তাহলে পয়েন্ট 2 হয়ে গেল কারেক্ট, আমাদের অপশন বি হয়ে যাবে কারেক্ট। দেখো, তোমরা যদি বুঝতে পারছো তো অবভিয়াসলি ভিডিওটাকে একটু লাইক করে দাও। যদি বুঝতে পারছো না, কোথাও যদি সমস্যা হচ্ছে, তাহলে তুমি কমেন্টে আমাকে সেটা লিখে জানাও। কারণ হতে পারে অনেকেরই যে কনস্টিটিউশনের তার জিরো, মানে কিছুই হয়তো তার জানা নেই, তার জন্য নতুন সাবজেক্ট হতে পারে। তো তাকে আমি সাজেস্ট করবো যে তুমি আমার ডিটেল ক্লাসগুলো ফলো করো। তাহলে কনস্টিটিউশনের তুমি যে ডাইরেক্ট এমসিকিউ সলভ করতে বসছো, তাহলে কিন্তু সেটা তোমার জন্য না। ঠিক আছে, তাহলে আমি বলবো যে ক্লার্কশিপ বা মিসলেনিয়াস তুমি যদি পরীক্ষা দেবে, তার জন্যও কিন্তু তোমার চাপ হতে পারে। তো আইদার তুমি বোঝার চেষ্টাটা করো ভিডিওটাকে বারবার একটু দেখে, কারণ আমি যথেষ্ট ডিটেলে তোমাকে বলছি আজকের ক্লাসে। আজকের ক্লাসটা আমি জানি একটু বড় হবে অন্য অন্য ক্লাসের চেয়ে, কিন্তু আমি অনেকটা ডিটেলে বলছি যাতে তোমরা জিনিসটাকে বুঝতে পারো। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কে নিয়োগ করে? হু
হু অ্যাপয়েন্ট দ্য অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট? খুব ইজি প্রশ্ন এটা। কে অ্যাপয়েন্ট করে অ্যাডভোকেট জেনারেলকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গভর্নর। সিএম অ্যাডভাইস করে আর তারপরে গভর্নর তাকে অ্যাপয়েন্ট করে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। এখানে আমি খুব একটা ডিটেলে গেলাম না, কারণ এখানে যদি কিছু ইম্পর্টেন্ট থাকে তো এইটুকুটাই ইম্পর্টেন্ট আছে, আর কিছু ইম্পর্টেন্ট নেই। এই রিলেটেড আর যে ডিটেলে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে সেটা করবে না। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। ভারতের প্রধান বিচারপতি বর্তমান বেতন কত? খুব ইজি প্রশ্ন, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 2,80,000। ঠিক আছে, এটা ইংলিশে আছে, বাংলাতে নয়। 2,80,000। নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করুন। ঠিক আছে, ওকে, এটা আমরা একটু ইংলিশটা দেখে নিই, মেবি বাংলাতে হয়তো একটু ভুলও লেখা হতে পারে। দ্য প্রিয়েম্বল প্রমোট দ্য স্টেট সোশ্যালিজম। স্টেট সোশ্যালিজম আমরা প্রমোট করি। প্রিয়েম্বল তো আমি পড়িয়ে দিয়েছি তোমাদেরকে। এই সোশ্যালিজমটা দু রকমের হয়, সেটাও আমি তোমাদেরকে বলেছি। একটা কমিউনিস্ট সোশ্যালিজম হয় আর একটা ডেমোক্রেটিক সোশ্যালিজম হয়। তো কমিউনিস্ট সোশ্যালিজমকে কিন্তু স্টেট সোশ্যালিজম বলা হয়। ঠিক আছে, তো তাহলে এটা হয়ে গেল ভুল, কেন আমাদের দেশে যেই সোশ্যালিজমের ফর্মটা অ্যাপ্লিকেবল সেটা হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিজম। ডেমোক্রেটিক সোশ্যালিজমে পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর দুটোই পাশাপাশি চলবে। তার জন্যেই আমাদের দেশকে মিক্সড ইকোনমি বলা হয়, যেখানে প্রাইভেট এয়ারওয়েজও আছে, পাবলিক এয়ারওয়েজও আছে, প্রাইভেট ব্যাংক আছে, পাবলিক ব্যাংক আছে। ক্লিয়ার এটুকুটা? নেক্সট পয়েন্ট আমরা দেখব। তাহলে এটা ভুল হয়ে গেল, পয়েন্ট ওয়ানটা ভুল হয়ে গেল। নেক্সট পয়েন্ট দেখব, প্রিয়েম্বল প্রমোট দ্য প্রপোজিশন দ্যাট ওয়েলথ শুড বি শেয়ার্ড ইকুয়ালি ইন সোসাইটি থ্রু ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। 2 নম্বর পয়েন্টটা একদম ঠিক আছে। আমি সেই দিনও এই পয়েন্টটা তোমাদেরকে বলেছিলাম আই গেস, যে আমাদের প্রিয়েম্বলে বলাই আছে যেহেতু সম্পদ সামাজিকভাবে উৎপন্ন হয়, তার জন্যে এটা সবার মধ্যেই ইকুয়ালি ডিস্ট্রিবিউট হওয়াটা উচিত, যাতে এই ইকোনমিক ইনইকুয়ালিটি যে রয়েছে, একদম গরিবি, একদম বড়লোক, এই ব্যাপারটা যাতে একটু হলেও কমতে স্টার্ট করে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। কোথাও যদি কিছু কনফিউশন হচ্ছে, কারণ আজকের ক্লাসটা সত্যি বলতে এতটা লেন্দি আছে, প্লাস এত কিছু ইনফরমেশন আমি তোমাকে দেওয়ার চেষ্টা করছি একটা ক্লাসে, কারণটা আমার মনে হচ্ছে যে টাইম, যদি অ্যাকচুয়ালি তোমার মিসলেনিয়াস তোমাকে রিটার্ন লিখতে হবে, যদি মিসলেনিয়াস পরীক্ষা তোমার টার্গেট থাকে, তোমাকে কিন্তু রিটার্ন পরীক্ষা আছে, মেন পরীক্ষাটা। সেখানে আমি যা তোমাকে আজকে বলছি সেটা যদি এখান থেকে একটাও প্রশ্ন আসে, তোমাকে সেটা পুরো ব্যাখ্যা করে লিখতে হবে। ঠিক আছে, আর ক্লার্কশিপের যারা বলছো যে ক্লার্কশিপ ইজি হবে, তো দেখো ভাই, ইজি অ্যাকচুয়ালি হবে না। কারণটা বলছি যে এতটা কম্পিটিশন হাই আছে, মানে যদি ইজিয়েস্ট পরীক্ষা আসে তাহলে কাট অফ মানে 90+ যায়। আর যদি কোশ্চেনকে টাফ করতে হয়, মানে কাট অফটাকে যদি কমাতে হয়, তাহলে কোশ্চেনকে আমাকে টাফ করতে হবে। আর কোশ্চেন যদি টাফ করতে হবে তাহলে তোমার সব রকমের প্রশ্নই তোমাকে পারা উচিত, তাই না? তার জন্যেই ক্লার্কশিপ আর মিসলেনিয়াসের আমার যেটা স্ট্র্যাটেজি আছে সেটা হচ্ছে যে তোমাকে বেশ নানা রকমের কোশ্চেন্সের থ্রু নিয়ে যাব, তারপরে এক্সামে যাই আসুক না কেন তোমরা সেটা করে আসতে পারবে। আর ডাব্লিউবিপি, কারণ আমি একটা ভোটিং করিয়েছিলাম তোমাদের, যারা যারা ভোট করেছিল সেখানে, যে ডাব্লিউবিপি ক্লাস দেবো না মিসলেনিয়াস ক্লার্কশিপ দেবো, তো একটা মিক্সড একটা রেজাল্ট এসছে। তো যাই হোক, সেটার জন্য একটা ভালো বলতে পারো যে সকালবেলা করে এবার একটা ডাব্লিউবিপি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা ক্লাস হবে বা ক্যালকাটা পুলিশের একটা ক্লাস হবে, সেখানে প্র্যাকটিস করানো হবে, খুব মানে ভালো ভালো প্রশ্ন থাকবে। টার্গেট আছে যে পরীক্ষার আগে আগে 5 থেকে 6 হাজার এমসিকিউস সেখানে প্র্যাকটিস করাবে তোমাদেরকে। তোমাদের মধ্যে যারা যারা পুলিশের পরীক্ষাগুলো দিচ্ছ তারা সেই ক্লাসটাকে ফলো করতে পারো। আর যাদের টার্গেট ধরো মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস আছে, কারণ ইলেকশনের পরেই ডাব্লিউবিসিএস এর ফর্ম বেরিয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের যদি টার্গেট এটা থাকে তো তাহলে এই সন্ধ্যের ক্লাসটা তোমরা ফলো করবে। আমার যথেষ্ট চেষ্টা থাকবে যে এক্সামের আগে তোমাদেরকে প্রিপেয়ার করে দেওয়া, যাতে এক্সামে তোমরা ভালো পারফর্ম করে আসতে পারো। আর কোথাও যদি তোমাদের ডাউট হয়, আমি বারবার বলবো কমেন্ট বক্স ওপেন আছে, তোমরা নিজের ডাউট হোক বা নিজের কোয়েরি হোক তুমি জিজ্ঞেস করতে পারো। কিছু সাজেশন থাকলে সাজেশন তুমি অবভিয়াসলি লিখতে পারো। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। ভারতীয় সংবিধান অনুযায়ী হাইকোর্টের একজন বিচারপতিকে অপসারণ করতে পারে। প্রশ্নে বলছে অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হাইকোর্ট জাজ ক্যান বি রিমুভড। কার দ্বারা রিমুভ করা যেতে পারে হাইকোর্ট জজকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভারতের রাষ্ট্রপতি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। উইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস দ্য সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ? তো প্রশ্ন জিজ্ঞেস করছে যে কোন আর্টিকেল জুডিশিয়ারি আর এক্সিকিউটিভকে সেপারেট করে দেয়। এটা মনে রাখাটা খুব ইজি আর খুব ইন্টারেস্টিং।
এই প্রশ্ন কিন্তু আসে, ঠিক আছে। দেখো, কোনো জিনিসকে আমরা সেপারেট করছি, তার মানে কি হচ্ছে, সেখানে আমরা 50-50 করছি, রাইট? কোনো বাড়িতে যদি প্রপার্টি ভাগ হয় তো সেটাকেও 50-50 করা হয়। তো সেই থেকেই মনে রাখবে যে জুডিশিয়ারি আর এক্সিকিউটিভকে মানে হচ্ছে যে বিচার বিভাগ আর নির্বাহী বিভাগকে যদি আমরা সেপারেট করি তো সেটার আর্টিকেল হয়ে যাবে 50, ধারা 50 বা আর্টিকেল 50। ঠিক আছে, 50-50 করছি বলে 50 আর্টিকেল রয়েছে। এইভাবে এটাকে একটু মনে রাখতে পারো। নেক্সট দেখব আমরা 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে কোন তফসিল যুক্ত করা হয়। মানে প্রশ্নে বলছে যে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দ্বারা কোন স্কেডিউল অ্যাড করা হয়েছে কনস্টিটিউশনে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 11th স্কেডিউল অ্যাড করা হয়েছে 73rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। ঠিক আছে, আর আমরা ওপরের প্রশ্নে দেখলাম যে 73rd অ্যামেন্ডমেন্ট কার সঙ্গে যুক্ত আছে, তো সেটা হয়ে যাবে পঞ্চায়েত রাজ। পঞ্চায়েত রাজ কবে আনা হয়েছে, তো সেটা 24th এপ্রিল 1993-তে আনা হয়েছে। ঠিক আছে, ভারতীয় সংবিধানের নাগরিকত্বের বিধানগুলির সাথে সম্পর্কিত আর্টিকেলসগুলো হলো, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ধারা 5 থেকে 11 পর্যন্ত। ঠিক আছে, প্রশ্ন জিজ্ঞেস করেছিল যে সিটিজেনশিপের সাথে কোন কোন আর্টিকেল যুক্ত আছে। তো আর্টিকেল 1 থেকে আর্টিকেল 4 অবধি কিন্তু আমাদের ফার্স্ট পার্টে রয়েছে, সেটা হয়ে যাবে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। ঠিক আছে, আর তারপরে যেটা আমাদের পার্ট আছে পার্ট 2, সেটা হবে সিটিজেনশিপ। পার্ট 3 হবে আমাদের ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, তোমাদেরকে এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। তোমরা যদি সত্যি সত্যি কনস্টিটিউশনে এক্সেল করতে চাও, কনস্টিটিউশনকে মানে কনস্টিটিউশন সেকশন থেকে তোমরা যদি ভালো মার্কস স্কোর করতে চাও, তাহলে এগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে সব কটা পার্টসগুলো। আমি না হয় এটার পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করে দেবো, পার্টস আর স্কেডিউলের। তোমাদের কাছে যদি কোনো বই থাকে তো সেখানে তো থাকবেই লেখা, আর যদি কোনো বই না থাকে তাহলে আমি সেটা তোমাদেরকে পিডিএফে দিয়ে দেবো। নেক্সট প্রশ্ন দেখব আমরা 1977 সালে অশোক মেহতা কমিটি প্রতিষ্ঠার জন্য সুপারিশ করেছিল। কোন প্রতিষ্ঠার জন্য সুপারিশ করেছিল এটাই জিজ্ঞেস করেছে প্রশ্নে। ইংলিশে একবার প্রশ্নটাকে দেখে নি। ইন 1977 দ্য অশোক মেহতা কমিটি রিকমেন্ডেড দ্য এস্টাবলিশমেন্ট অফ, ওকে ওটাই বলছি, যে কিসের প্রতিষ্ঠার জন্য এটা রিকমেন্ডেশন করেছিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মন্ডল পঞ্চায়েত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা রাষ্ট্রপতি সম্পর্কে নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। ঠিক আছে, পয়েন্ট 1 রয়েছে, একজন ব্যক্তি রাষ্ট্রপতির পদে 2 বারের বেশি নির্বাচিত হতে পারে না। এটা ভুল আছে, পয়েন্ট 1টা হয়ে গেল ভুল, এখানে সঠিক জিজ্ঞেস করেছে আমাদেরকে। ওকে, নেক্সট হচ্ছে রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতির কাছে পদত্যাগ পত্রটি সংবোধন করে যে কোনো সময় তার পদ থেকে পদত্যাগ করতে পারেন। একদম কারেক্ট। প্রেসিডেন্ট যদি রিজাইন করতে চায় তো সে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে অ্যাড্রেস করবে। এটাই এখানে লেখা আছে, প্রেসিডেন্ট রিজাইন হিজ অফিস অ্যাট এনি টাইম বাই অ্যাড্রেসিং হিজ রেজিগনেশন লেটার টু দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ঠিক আছে, আর এখানে পয়েন্ট 1-এ লেখা ছিল যে একবারের 2 বারের বেশি সে নির্বাচিত হতে পারে না সে রাষ্ট্রপতি পদের জন্য, তো এটা ভুল কথা। তাহলে পয়েন্ট 2 হয়ে গেল কারেক্ট। আমরা অপশন দেখে নেব, এখানে শুধুমাত্র 2 হচ্ছে কারেক্ট, অপশন বি কারেক্ট হয়ে গেল। নেক্সট প্রশ্ন দেখবো আমরা নিম্নলিখিত মন্ত্রী পরিষদের বিবৃতি বিবেচনা করুন। দলত্যাগের কারণে অযোগ্য ঘোষিত কোনো রাজনৈতিক দলের সংসদের যে কোনো কক্ষের একজন সদস্য মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন। ঠিক আছে এই পয়েন্টটা। নেক্সট হচ্ছে প্রতিটি মন্ত্রীর দায়িত্ব হলো মন্ত্রিসভার সিদ্ধান্ত মেনে চলা এবং সংসদের ভিতরে এবং বাইরে তাদের সমর্থন করা এবং দ্বিমত হলে পদত্যাগ করা উচিত। এটাও একদম কারেক্ট আছে। নেক্সট হচ্ছে কোনো মন্ত্রীর কর্মক্ষমতা নিয়ে মতের পার্থক্য বা অসন্তোষের ক্ষেত্রে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করতে বলতে পারেন। তো এই 3 নম্বর পয়েন্টটাও কিন্তু ঠিক আছে, 3টে পয়েন্টই ঠিক আছে। অ্যাকচুয়ালি কী হয়েছিল, 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা 2003-এ হয়েছিল, তার মাধ্যমে কিছু পয়েন্টস কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছে, আর এই কথাগুলোই সেই পয়েন্টে লেখা ছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। আচ্ছা, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে অপশন ডি, 1, 2, 3। প্রধান তথ্য কমিশনারকে কে অপসারণ করতে পারে, মানে হু ক্যান রিমুভ দ্য চিফ ইনফরমেশন কমিশনার। তো চিফ ইনফরমেশন কমিশনারকে রাষ্ট্রপতি সরাতে পারে। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা মৌলিক অধিকার স্থগিত করা যেতে পারে ড্যাশ সময়। প্রশ্নে বলছে যে ফান্ডামেন্টাল রাইটস ক্যান বি সাসপেন্ডেড ফর ড্যাশ টাইম। অবভিয়াসলি এর সঠিক উত্তর হয়ে যাবে ন্যাশনাল ইমার্জেন্সির সময়, জাতীয় জরুরি অবস্থার সময়।
আরেকটা প্রশ্ন আসতে পারে এখানে যে ন্যাশনাল এমার্জেন্সি কত নম্বর আর্টিকেলে মেনশনড আছে, তো সেটা হয়ে যাবে 352 আর্টিকেল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিচের কোন শব্দটি প্রস্তাবনায় উল্লেখ নেই? আমরা প্রস্তাবনাতে যে কটা শব্দ লেখা ছিল সব কটা খুব ডিটেলে জেনেছি, ডিটেলে বুঝেছি। সেই ক্লাসটাও তোমরা দেখতে পারো যারা দেখোনি, মাইন্ড ম্যাপের সাহায্যে তোমাদেরকে সেই ক্লাসটা করানো হয়েছিল। যাই হোক, প্রশ্নে আমরা দেখি একটু যে which of the following word is not mentioned in the preamble? ওয়ার্ডগুলো কি কি আছে? জাস্টিস, জাস্টিস রয়েছে, লিবারেশন বা স্বাধীনতা রয়েছে, ইকুয়ালিটি রয়েছে, কমিউনিজম কিন্তু আমরা পড়িনি, রাইট? তাহলে অপশন ডি হয়ে গেল কারেক্ট উত্তর। প্রশ্নতে বলেছে নট মেনশন, তো নট মেনশন হচ্ছে ডি। ঠিক আছে, এই তিনটে আমি ডিলিট করে দিলাম, অপশন ডি হয়ে গেল কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ভারতীয় সংবিধানের 3 অনুচ্ছেদের সম্পর্কের নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করুন। অনুচ্ছেদ 3 ভারতের ইউনিয়নের বিদ্যমান রাজ্যগুলির গঠন বা পরিবর্তনের সাথে সম্পর্কিত, তো 1 নম্বর পয়েন্টটা ঠিক আছে। নেক্সট হচ্ছে অনুচ্ছেদ 3 রাষ্ট্রপতিকে যে কোনো রাজ্য থেকে অঞ্চল পৃথক করে একটি নতুন রাষ্ট্র গঠনের ক্ষমতা দেয়। পয়েন্ট 2 ভুল আছে, সেটা রাষ্ট্রপতি হবে না, সেটা পার্লামেন্ট হবে। তো সেটাই প্রশ্ন জিজ্ঞেস করেছে, এই স্টেট ভাঙার বা তাদের বর্ডার অল্টারেশনের ক্ষমতাটা পার্লামেন্টের কাছে আছে, রাষ্ট্রপতির কাছে নেই। তো পয়েন্ট 1 ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে শুধুমাত্র 1, অপশন এ হয়ে গেল কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ফজল আলী কমিশন ড্যাশের সাথে সংশ্লিষ্ট ছিলেন। ফজল আলী ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ কমিশন ড্যাশ। তো প্রশ্ন এটাই জিজ্ঞেস করছে যে ফজল আলী কোন কমিশনের সাথে যুক্ত ছিল, এটাই জিজ্ঞেস করছে। তো সঠিক উত্তর হয়ে যাবে রাজ্য পুনর্গঠন, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি হয়, এরকম করে যদি নাম আর কমিশন তোমাকে দেওয়া হয় তো অনেক সময় ভুলে যাবে উইথ টাইম, যদি তোমার এর পেছনের স্টোরিটা না জানা থাকে। তো স্পেশালি এটা অন্ধ্রপ্রদেশে শুরু করা হয়েছিল যে আমাদের ভাষাভিত্তিক স্টেট চাই, মানে ল্যাঙ্গুয়েজের উপরে বেসিস করে আমাদের সেপারেট স্টেট চাই। ঠিক আছে, বেশ আন্দোলন করা হয়েছিল। আর তারপরে এটা তখনকার প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর কানে যায়, তো তারা তখন ডিসাইড করে যে ঠিক আছে, এটাকে একটু বিবেচনা করতে হবে, এটাকে একটু ভাবতে হবে, ডিসকাস করতে হবে, তার জন্য একটা কমিটি গঠন করা হোক। আর সেই কমিটির হেড ছিল ফজল আলী। ঠিক আছে, তো ফজল আলী কমিটি গঠন করা হয় 1953 ডিসেম্বর মাসে। আর তারপরে অবভিয়াসলি ফজল আলী কমিটি সেটা বলে যে ল্যাঙ্গুয়েজ বেসিসে আমাদেরকে স্টেটগুলোকে আলাদা করতে হবে, আর তারপরে এক এক করে সেই প্রসিড করে। তো অত কিছু মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবে যে ল্যাঙ্গুয়েজের বেসিসে স্টেটের ডিমান্ড করা হয়েছিল, তার জন্যে এই ফজল আলী কমিশনটাকে গঠন করা হয়েছিল। এটা 3 মেম্বার কমিটি ছিল, মেন যে হেড হচ্ছে সে হচ্ছে ফজল আলী, বাদবাকি মেম্বারের নাম না জানলেও চলবে তোমাদের। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ভারতের অঞ্চল হলো ভারতীয় ইউনিয়নের চেয়ে একটি বিস্তৃত অভিব্যক্তি, কারণ ভারতের ইউনিয়ন শুধুমাত্র রাজ্যগুলির অন্তর্ভুক্ত করে। একদম ঠিক কথা, ইন্ডিয়ান ইউনিয়ন শুধুমাত্র স্টেটগুলোকেই নিজের আন্ডারে নেয়। তাহলে আমাদের অপশন 1 অ্যান্ড অপশন 2 দুটোই ঠিক হয়ে যাবে, সরি পয়েন্ট 1 অ্যান্ড পয়েন্ট 2 দুটোই ঠিক হয়ে যাবে, তাহলে সি হয়ে গেল আমাদের কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা, হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত করেন? খুব ইজি প্রশ্ন অ্যান্ড খুব রিপিটেটিভ প্রশ্ন, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতি এবং রাজ্যের গভর্নরের সাথে পরামর্শ করে চিফ জাস্টিস অফ হাইকোর্টকে অ্যাপয়েন্ট করা হয়। ঠিক আছে, তাহলে অপশন ডি হয়ে গেল কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ভারতের সুপ্রিম কোর্ট কবে উদ্বোধন করা হয়? ওয়েন ওয়াজ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইনগরেট? এখানে দেখো ইনগরেট বলেছে, কবে তার গঠন করা হয়েছে বা ইস্টাবলিশড কবে হয়েছে সেটা বলেনি, ইনগরেট বলেছে। ঠিক আছে, আর এর সঠিক উত্তর হয়ে যাবে 28 জানুয়ারি 1950। ঠিক আছে, যদি বলতো যে সুপ্রিম কোর্ট কেম ইনটু এক্সিস্টেন্স তাহলে কিন্তু হতো 26 জানুয়ারি 1950, কিন্তু যেহেতু এখানে ইনগরেশনের কথা বলেছে তো ইনগরাল সেশনটা 28 জানুয়ারি 1950 হয়েছিল। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। কোশ্চেন্সগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, আমি ক্লাসের শেষেও তোমাদেরকে একই কথা বলবো। যদি একবারে বুঝতে পারোনি তো সেশনটাকে সেকেন্ড টাইম ভিজিট করো। আমি অ্যাকচুয়ালি চেষ্টা করেছি যে তোমাদেরকে সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারো তোমরা। যদি কোথাও কোনো সমস্যা থাকে তো কমেন্ট করবে, আর যদি তোমাদের মনে হয় যে যেমন আমি এক্সপ্লেন করলাম তেমন কিছু তোমাদের এক্সপ্লেনেশনের পিডিএফ দরকার আছে, তো সেটাও তুমি কমেন্টে আমাকে জানাবে, আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো গ্রুপে। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় যে আমি কিছু এফর্ট দিয়েছি তোমাদের জন্য, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবে। আর তোমাদের মধ্যে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করবো যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও,
যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস ও নিউ জব আপডেটসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।